আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শিখব। এখানে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা চার্ট তৈরি করে রেখেছি। আমি এখানে ডাটাগুলো পুরোটা মুছে দিচ্ছি। হ্যাঁ, একদম পুরো ফর্মুলা সহকারে মুছে দিলাম। মুছে দিয়ে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করব। একটা বিজনেসে সারা বছর কি পরিমাণ ক্যাশ টাকা আসলো এবং কি পরিমাণ ক্যাশ টাকা চলে গেল, এটা মূলত জানার মাধ্যম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন ক্যাশ টাকা কোন খাতে আমি কতটুকু টাকা ইউজ করেছি এটাকে আলাদা করা। আমার ব্যালেন্স শিটে এখানে কারেন্ট অ্যাসেট হিসাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, অর্থাৎ ব্যাংকের টাকা এবং আমার ক্যাশ টাকা দুটো মিলে হচ্ছে টোটাল 1,57,62,900 টাকা আমার ক্যাশ টাকা আছে। এই টাকাটা বছর শেষে আমার ক্লোজিং ব্যালেন্স আছে। বছরের শুরুতে আমার একটা ক্যাশ টাকা ছিল, গত বছরের ক্লোজিং, এবছরের আমার ওপেনিং। এই বছরও আমার ক্লোজিং শেষে, বছর শেষে আমার এই টাকাটা আছে। তাহলে সারা বছর আমার ক্যাশের যে মুভমেন্ট, এই টাকাটা কোন দিক থেকে কোন দিকে গেল এবং কোন খাতে কত টাকা নেট ইউজ হলো, টাকা আসে টাকা আবার চলে যায়। তাহলে ওই খাতগুলোকে সংক্ষেপে যদি আমরা বলি তিনটি ভাগ করতে পারি। একটা হচ্ছে অপারেটিং পার্ট, একটা হচ্ছে ইনভেস্টিং পার্ট, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং পার্ট। তাহলে ক্যাশ ফ্লোকে মূলত কয়টি ভাগে ভাগ করতে পারি? তিনটি। এর মধ্যে প্রথম পার্ট হচ্ছে অপারেটিং। এখন অপারেটিং মানে কি, বিজনেসটা লাভ করতে গিয়ে বিজনেসে বিভিন্ন ধরনের কার্যক্রম করতে হয়, এটা পুরোটাকে একসাথে অপারেটিং বলা হয়। ডিরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ডিরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকাম, ডিরেক্ট এক্সপেন্স ইনডাইরেক্ট এক্সপেন্স, পুরোটাই মূলত অপারেটিং কার্যক্রম। এটাকে ক্যাশ ফ্লোতে আমরা এটাকে পুরোটাকে একসাথে কি বলবো? অপারেটিং পার্ট। সেকেন্ড একটা পার্ট হচ্ছে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যক্রম। আমি বিজনেসের টাকা অন্য কোনো বিজনেসে টাকা লাগাতে পারি, ইনভেস্ট করতে পারি, শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় করতে পারি, অন্য কোনো জায়গায় আমি বিনিয়োগ করে রাখতে পারি, বন্ড কিনে রাখতে পারি। এরকম বিনিয়োগ করে কিনা, ও বিনিয়োগ করে রাখলে ওইখান থেকে আমার কি আসে? প্রফিট আসে। যাই হোক, আমি কত টাকা বিনিয়োগ করলাম, এটা হচ্ছে আমার ইনভেস্টিং পার্ট। এটা হচ্ছে আমার কি, ওইখান থেকে যদি রিটার্ন আসতে পারে। তাহলে আমি ক্যাশ টাকা, অপারেটিং কাজ হচ্ছে কি, আমি পণ্য ক্রয় বিক্রয় করি। পণ্য কি করি? তাহলে ক্রয় করলাম হচ্ছে 100 টাকা, বিক্রি করলাম হচ্ছে 300 টাকা। তাহলে ক্রয় করে খরচ করছে, টাকা চলে গেছে কত? 100, কিন্তু বিক্রি করে টাকা আসছে কত? 300। তাহলে ক্যাশ বেশি ইন হয়েছে নাকি ক্যাশ বেশি ইউজ হয়েছে? ক্যাশ বেশি ইন হয়েছে কত টাকা? তাহলে নেট ফিগারটা হচ্ছে 200 টাকা, ক্যাশ বেশি ইন হয়েছে। আর যদি এমন হয় যে আমি ক্রয় করেছি 500 টাকা আর বিক্রি করেছি হচ্ছে 300 টাকা, তাহলে ক্যাশ ইন হলো বেশি নাকি ক্যাশ আউট হলো বেশি? তাহলে নেট ক্যাশ ইউজড, অতিরিক্ত ইউজ করেছেন, নেট ক্যাশ ইউজড কত টাকা? 200 টাকা। কোন খাতে? অপারেটিং পার্টে। কারণ এখন আপনার ওই যে সেলস পার্সেস দুটো আলাদা বলছি না, 500-300, তো দুটো থেকে যোগ বিয়োগ করলে তাহলে কি বললেন? নেট। দুটো থেকে যোগ বিয়োগ করলে কি? নেট ফিগার। তাহলে নেট ক্যাশ ইউজ করা হলো নাকি নেট ক্যাশ আসলো? অতিরিক্ত টাকা ব্যবহার করেছেন। কথা ক্লিয়ার? এটা হচ্ছে মূলত অপারেটিং পার্টের অ্যাক্টিভিটিসগুলো। ইনভেস্টিং পার্ট হচ্ছে আমি টাকা অন্য জায়গায় কোথায় কোথায় বিনিয়োগ করেছি সে পার্টগুলো বোঝানো হয়। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমি বিজনেসে টাকা পুঁজি হিসেবে আসে, কে নিয়ে আসে পুঁজি? তাহলে বিজনেসে কি অর্থায়ন হলো না? এটা কি ক্রয় বিক্রয়ের টাকা নাকি বিক্রয়ের টাকা নাকি? এটা হচ্ছে বিজনেসের সরাসরি অর্থায়ন হয়েছে, ফাইন্যান্স হয়েছে। আমার বিজনেসে ফাইন্যান্স ব্যাংক, বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা আমাকে বিনিয়োগ করে, আমাকে লোন দিতে পারে কি না? তাহলে এগুলো হচ্ছে মূলত ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এগুলো হচ্ছে কি অ্যাক্টিভিটিস?
তাহলে বিজনেসের টোটাল যে অ্যাক্টিভিটিগুলো এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 অপারেটিং, 2 ইনভেস্টিং, 3 ফাইন্যান্সিং। এতটুকু জানতে পারবেন তো? ওকে। এখন এই 3টি ভাগকে আমরা কিভাবে অঙ্কে অ্যাপ্লাই করতে পারি? 2টা মেথড, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর এটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডিরেক্ট মেথড সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ওয়ার্কিং করে এরপর বের করতে হয়, আর ইনডাইরেক্ট মেথড হচ্ছে জাস্ট একটা শর্টকাটে সেটা বের করা যায়। যেমন যদি 700 টাকা পণ্য ক্রয় করা হয়, পার্সেস, এটা কি অপারেটিং অ্যাক্টিভিটিস না? লাভ করার জন্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যত খরচ আছে সবগুলো কি অপারেটিং। পার্সেস করলেন 700 টাকা, কিন্তু মানুষে আপনার কাছে পাবে হচ্ছে 200 টাকা। কত টাকা পাবে? তাহলে আপনি ক্যাশ কত টাকা দিয়েছেন? কথাটাকে বুঝছেন কি না? তাহলে ব্যালেন্স শিটে আপনার কিসের রিপোর্ট আছে? পেয়েবলের রিপোর্ট আছে। অ্যাকাউন্টস পেয়েবল এটা ধরে টান দিলেই মূলত কয় টাকা ক্যাশ বের করেছেন আপনার সেটা বের হয়ে যাবে। কথা বুঝছেন কি না? এটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। আপনি পারচেস করলেন কত টাকা, বাকি রইল কত টাকা, তাহলে ক্যাশ আউট করলেন কত? 500, তাই না? আপনি বিক্রি করলেন হচ্ছে 1000 টাকা, কিন্তু মানুষের কাছে বাকি রইল হচ্ছে, রিসিভেবল রয়ে গেল হচ্ছে 400 টাকা। তাহলে কয় টাকা আপনি কালেকশন করেছেন? 600 টাকা। অটো ওই অংশটা বের হয়ে যাবে। তাহলে মূলত রিসিভেবল এবং পেয়েবল এর তথ্য দিয়ে আমরা বের করে ফেলতে পারি। এক্ষেত্রে আমি নেট প্রফিট যে বের হয়েছে, প্রফিট থেকেই জিনিসটা বের করতে পারি। আমরা মূলত এই যে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটের সবগুলো তথ্য নেব, তথ্য নিয়ে এখানে জাস্ট ইনডাইরেক্ট মেথডে করব। এটা কি বলেন তো? নেট প্রফিট। তাহলে নেট প্রফিটটা আমি এখানে শুরুতে ক্যাশ ফ্লোতে লিখি নেট প্রফিট। এটা আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিতে পারেন, এটা, তাই না? এটা আমাদের এই অঙ্কে তো আমরা অবচয় ধরি নাই, ঠিক আছে? অবচয় একটা নন ক্যাশ আইটেম। এটা কি? অ্যাকাউন্টস রিসিভেবল। মার্কেটে যে টাকাটা আমার বকেয়া রয়ে গেছে, আমার সকল সম্পদ আমি ক্যাশ ফ্লোতে মাইনাস করে দেব। সম্পদগুলো ক্যাশ ফ্লোতে কী করে দেব? মাইনাস করে দেব। কারণ সম্পদগুলো কিনতে আমার ক্যাশ টাকা কি চলে যায়, তাই না? এখন আমি অ্যাকাউন্টস রিসিভেবল দেখি, এখানে আমি মাইনাস চিহ্ন দিয়ে সরাসরি অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স শিটে চলে যাই। ব্যালেন্স শিটে গিয়ে অ্যাকাউন্টস রিসিভেবলকে, এই যে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আছে, এটাকে আমি দিলাম। আমার এই অঙ্কে কি ক্লোজিং স্টক আছে? দেখি তো ব্যালেন্স শিটে ক্লোজিং স্টক আছে, দিলাম। এখানে মাইনাস চিহ্ন দিয়ে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট কোথায় চলে যাব? ব্যালেন্স শিটে আছে। তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা কি অপারেটিং? আমি প্রথমে অপারেটিং পার্ট দিচ্ছি। হ্যাঁ, নেট প্রফিটের সাথে অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো। অ্যাকাউন্টস পেয়েবল কীভাবে তৈরি হয়েছে? পারচেস করলে, তাহলে পারচেস কি অপারেটিং পার্টে? তাহলে ওই অপারেটিং পার্টে আমার মার্কেটে এত টাকা মানুষ আমার কাছে পাবে, তাহলে কয় টাকা আমি তাদেরকে দিয়েছি সেটা আমি ওই যে নেট প্রফিট থেকে বাদ দিলেই অটো বাকি ক্যাশ ব্যালেন্সটা বের হয়ে যাবে। কথা কি বুঝছেন? ওকে, তাহলে আমি এখানে অ্যাকাউন্টস পেয়েবল সম্পদকে কি দিয়ে লিখছি, দায়কে কি দিয়ে লিখবো? কথাটা বুঝছেন? জাস্ট এখানে প্লাস চিহ্ন দিয়ে পেয়েবলে চলে যান, পেয়েবলে ব্যালেন্স শিটে চলে যাব। ব্যালেন্স শিটে গিয়ে এখানে পেয়েবল, ট্রেড পেয়েবল এটাকে দিলাম। এখানে প্লাস চিহ্ন দিয়ে এটা কি আদার্স পেয়েবল। পেয়েবল হলে কি দেব? পেয়েবল হলে কি দেব? প্লাস দেব। এটা দিলাম। আসছে? তাহলে আমি এখানে জাস্ট আমি ফরম্যাটে লিখেছি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং
অ্যাক্টিভিটিস। শুরুতে আমি কি লিখব? একদম নগদে মুখস্থ করে নেন। শুরুতে আমি নেট প্রফিট লিখব। এরপর কি লিখব? কারেন্ট অ্যাসেটগুলো লিখব। কি লিখব? কারেন্ট অ্যাসেটগুলো। এরপর কি লিখব? কারেন্ট লায়াবিলিটিগুলো। ঠিক আছে? অর্থাৎ দেখব যে এখানে অপারেটিং কার্যক্রম কোনটার এগেইনস্টে হয়েছে। ঠিক আছে? প্লাস করতাম। হ্যাঁ, কারণ এটা নন ক্যাশ একটা আইটেম। হ্যাঁ, ওকে। ও ডিপ্রিসিয়েশন নিয়ে আমরা বলবো। এরপর হচ্ছে পারচেজ অফ প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আচ্ছা, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট সম্পদ যদি কিনি তাহলে এখানে মাইনাস করবো, সম্পদগুলো মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলাম, মাইনাস করে এটা কি ইনভেস্টিং না? এটা কি ইনভেস্ট? এই জন্য আমি প্রপার্টি উপরে দিই নাই, এখানে দিয়েছি। মাইনাস দিয়ে ব্যালেন্স শিটে চলে যাই। এটা না, এটা এটা। এরপর কি দেবো? ইনটেনজিবল অ্যাসেট। ব্যালেন্স শিটে চলে যায় ইনটেনজিবল অ্যাসেট। ইনভেস্টমেন্ট, এটা কি ইনভেস্টিং অ্যাক্টিভিটি দিয়ে দিলাম। ক্লিয়ার? যদি কোনো সম্পদ বিক্রি করতাম, বিক্রি করলে তখন এখানে প্লাস করতাম, রাইট? এরপর আসেন নিচে কি আছে? এই বছর মালিক টাকা পয়সা নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, বলেন। অ্যাসেট বিক্রি করলে তো টাকা আপনার ইনকামিং হচ্ছে, ঠিক না? টাকা আসা, আমরা মূলত টাকা কোনটার ক্ষেত্রে টাকা আসতেছে, কোনটার ক্ষেত্রে টাকা চলে যাচ্ছে, ঠিক আছে, কোন কোন খাতে, ওইটাই বের করতেছি। হ্যাঁ, এখন মালিক বিজনেসে ফাইন্যান্স করছে কি করে নাই? তাহলে যদি করে কি হবে? তাহলে এখানে ক্যাপিটালে গিয়ে কোথায় দিয়ে দিই? কোথায় ক্যাপিটাল? এটা, ঠিক আছে, দিলাম। এরপর আচ্ছা, রিপেমেন্ট শব্দটা বোধ দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে, কনফিউজ না থাকুক। শর্ট টার্ম লোন, লং টার্ম লোন, এগুলো কি? লোন নিলে বিজনেসের টাকা পয়সা আসে কি চলে যায়? আসে। তাহলে প্লাস হবে না মাইনাস হবে? তাহলে প্লাস করলাম। বিজনেসের কোথায় জানো? এটা। এরপরে প্লাস চিহ্ন দিয়ে সরাসরি শর্ট টার্ম লোন। সব কয়টা দেওয়া শেষ। আমি ব্যালেন্স শিটে দেখি আমার কোনোটা বাদ পড়ছে কিনা। প্রপার্টি প্লান্ট, ইনটেনজিবল, ইনভেস্টমেন্ট সব কয়টা দিয়েছি। ট্রেড রিসিভেবল, ক্লোজিং স্টক, অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট দিয়েছি। ক্যাশ টাকা তো বের করব, তাই না? এই জন্য এটা কি দেবো? দেবো না, এটা অটোই বের হবে লাস্টে। লোন দিয়েছি। লোন কি ফিনান্সিং না ইনভেস্টিং? ফাইন্যান্সিং। ট্রেড পেয়েবল, আদার্স পেয়েবল, এগুলো কি? অপারেটিং অ্যাক্টিভিটি। ক্যাপিটাল ফাইন্যান্সিং, ওকে। আর প্রফিট তো দেখা যায় অঙ্কের শুরুতে দিয়ে দিছি। প্রফিট কি করছি? আর লাস্টে কি বের হবে? ক্যাশ। তাহলে ব্যালেন্স শিটে আর কোনো কিছু বাদ থাকে? সবাই আনসার দেন। তাহলে ফাইনালি যেটা বললাম, অ্যাসেট সবকটাই এই বছর সংযোজন হয়েছে, এই জন্য প্লাস করব। আর লাইবিলিটি সবকয়টা এবছর সংযোজন হয়েছে, এ কয়টা আমি কি করব? উপরেটা সরি, অ্যাসেট মাইনাস করছি আর লাইবিলিটি প্লাস করেছি। এখন আমি যোগ বিয়োগ করে দিই। হ্যাঁ, প্লাস করে দিলাম। বিজনেসে কি পরিমাণ ক্যাশ টাকা অপারেটিং খাতে ইউজ হয়েছে? $1,78,22,900 টাকায় ক্যাশ টাকা বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? ক্যাশ টাকা। সবাই বুঝেন নাই, বুঝেন নাই। আরেকটু সহজ করে বলি, এটা কি বলেন তো? আচ্ছা,
আমি কিনলাম 100 টাকা দিয়ে, বিক্রি করলাম 500 টাকা। তাহলে 100 টাকা কিনতে গিয়ে আমার লাভ হলো কত টাকা এখানে বলেন তো? 400। আপনাকে যদি বলি ক্যাশ কত টাকা নেট এখানে ইনকামিং হয়েছে? 400 টাকা। এখন যদি বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেন, তাহলে শুরুতে লিখবেন, বলেন নেট প্রফিট কত? 400। তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল আছে? অ্যাকাউন্টস রিসিভেবল নাই। তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আছে? নাই। তাহলে ক্যাশ ব্যালেন্স কত? নেট ক্যাশ। অঙ্ক মিলছে কি মিলে নাই? হ্যাঁ, নেট ক্যাশ ইন, ঠিক আছে? নেট ক্যাশ ইন হয়েছে কত টাকা? এটা স্বীকার করেন। আমি একদম ক্যাশ ট্রানজাকশনে চলে যাই। আমি ক্যাশ কিনেছি কত টাকা? ক্যাশ পারচেজ, ক্যাশ সেলস কত টাকা? একদম উদাহরণ দিয়ে বাস্তব বুঝেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন পারবেন না? তাহলে আপনার কাছে ফাইনালি ক্যাশ কত টাকা আসলো? আবার ফাইনালি আপনি নেট প্রফিট করলেন কত টাকা? 400 টাকা। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের শর্ত কি? নেট প্রফিট। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল হলে কি হবে? প্লাস হবে, সরি মাইনাস হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল হবে কি হবে? প্লাস হবে। তাহলে এখানে মাইনাস করলাম, আর এটা হচ্ছে প্লাস করলাম। ফাইনালি যোগ বিয়োগ করলেই এটি আসবে। আসে কি না? এবার আসেন একটু অন্যদিকে মাথা খাটাবো। ক্যাশ কিনলাম, মানে পারচেস করলাম 100, পারচেস করলাম কত? এর মধ্যে ক্যাশে কিনেছেন হচ্ছে 30 টাকা, আর বাকিতে রইল কত? ক্রেডিট রইল কত টাকা? 70। ক্রেডিট রইল কত? খেয়াল করেন, মানে বাকি। ক্রেডিট মানে কি? ক্লাস কি কঠিন হয়ে যাচ্ছে? এখন আসেন সেলস। সব কি নগদে সেল হয়? আচ্ছা, সেল করলেন 500, কিন্তু এর মধ্যে ক্যাশ সেল করলেন কত? 300। আর মানে অ্যাকাউন্টস রিসিভেবল না? অ্যাকাউন্টস রিসিভেবল কত? 200। আর এটা হচ্ছে কি? এটা কি? অ্যাকাউন্টস পেয়েবল, রাইট? এখন প্রফিট আপনার কত? প্রফিটের জায়গায় কিন্তু ঠিকই আছে, কারণ সেলস মাইনাস কি? পারচেজ। তাহলে অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিংয়ের সিস্টেম হচ্ছে নগদে হোক বাকিতে হোক সব কিছু আপনার কী হবে? সব কিছু আপনার এখানে অ্যাকুরাল বেসিসে অ্যাকাউন্টসে আসবে, রাইট? অ্যাকুরাল বেসিসে 400 টাকা আপনার কি আসলো? নেট প্রফিট। আমাকে মিলাতে হবে কি? ক্যাশ। মিলাতে হবে কি? ক্যাশ। আমার ক্যাশে ব্যালেন্স কত আছে দেখেন তো? হ্যাঁ, তাহলে ক্যাশ আসছে কত? 300, চলে গেছে কত? 30। ক্যাশে ব্যালেন্স আছে কত? 270। এই 270 কি কোথাও আছে এখানে? নাই। এটা আমাকে ব্যালেন্স মিলাইতে হবে, তাই না? শুরুতে লেখেন নেট প্রফিট কত? 400। মানুষের কাছে টাকা পাবো কত? 200। কি দিয়ে লিখতে হবে? মাইনাস দিয়ে। আমি মানুষের কাছে পাবো কত? সরি, মানুষ আমার কাছে পাবে কত? 70 টাকা। কি দিয়ে লিখবো? প্লাস দিয়ে। ক্লোজিং ব্যালেন্স কত? হ্যাঁ,
এই যে মানুষের কাছে পাবো হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা 200 আমি লিখছি ঠিক আছে তাহলে আমার কাছে যারা পাবে সেটা লিখেছি প্লাস ফাইনালি এখানে ব্যালেন্সটা কত দাঁড়ালো দেখেন তো উপরে ক্যাশ ব্যালেন্স মিলছে কিনা সবাই কি বুঝছেন ক্লিয়ার সো এটাই হচ্ছে মূলত ইনডাইরেক্ট মেথডের এই গেমসটা এটা দিতে হবে যে আমি যখন খুব সহজ সিস্টেম সব কয়টা সম্পদকে এখানে দিলাম এখন আমি এটা কি নেট প্রফিট যোগ বিয়োগ করে ফাইনালি ক্যাশ এই পরিমাণে ইন হয়েছে তাই না সরাসরি ক্যাশ ব্যালেন্স বের হয়ে গেছে অপারেটিং পার্টে ক্যাশ ব্যালেন্স এই পরিমাণ নেট ক্যাশ ইন হয়েছে প্লাস মাইনাস হওয়ার পরে ঠিক আছে আর যদি এটা মাইনাস ফিগার হতো তাহলে অতিরিক্ত পার্সেজে আপনি ব্যবহার করেছেন বিভিন্ন কিছু কেনাকাটাতে বেতন দেওয়াতে আপনি অতিরিক্ত টাকা ব্যবহার করেছেন যদি মাইনাস ফিগার হতো তখন শব্দটা হবে হচ্ছে ইউজড যে নেট অতিরিক্ত টাকা ইউজ হলে তখন এটা মাইনাস ফিগার আসবে ক্লিয়ার ওকে এটা হচ্ছে প্রথম পার্ট গেল সেকেন্ড পার্ট হচ্ছে কি ইনভেস্টিং পার্ট 2 এই জায়গায় আপনি এই জায়গায় কি করে দেন কি করে দিলাম আপনি সব টাকা কি করে দিছেন বের করে দিছেন মাইনাস আসছে কি আসে নাই তাহলে অতিরিক্ত টাকা ইনভেস্টিংয়ের খাতে আপনি ব্যবহার করেছেন এই টাকাটা ব্যবহার করেছেন তাহলে আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনি ইনভেস্টিংয়ে কত টাকা ব্যবহার করছেন কত টাকা খরচ করছেন বলেন তো ব্যালেন্স শিটে কোথাও পাবেন এভাবে বলতে পারবেন না ক্যাশ কত টাকা ব্যবহার করেছেন আপনি ব্যালেন্স শিট থেকে বলতে পারবেন যে টোটাল কত টাকার পারচেস করা হয়েছে কিন্তু সেটা তো নগদে বাকিতে মিলিয়ে যদি বলা হয় যে নগদে কত টাকা আপনি পারচেস করেছেন তাহলে নগদটা এটা বের হয়ে গেল এরপর হচ্ছে এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এই জায়গাটা আপনি কি করেন যোগ করে দেন আসছে কয়টা পার্ট আসলো সরি এখানে এই বরাবর দিলে ভালো হয় তাই না নো বর্ডার দিলে তো উপরটা চলে গেল কয়টা পার্ট আসলো তিনটা পার্ট 1 2 3 তিনটাকে যোগ করে দিতে পারি বি সি তিনটা যোগ করে দিই হ্যাঁ 1 তারপর হচ্ছে 2 প্লাস 3 কয়টা হলো তিনটা তাহলে টোটাল ক্যাশ টাকা কত 1,57,900,000 এই টাকাটাই আমার ব্যালেন্স শিটে আসছে মনে হয় 1,57,62,900 আসছে সেম জিনিস যদি এটা হচ্ছে এবছর তো আমাদের আর আগের বছরের অঙ্ক নাই এবছরেই প্রথম যদি লাস্ট ইয়ারের অঙ্ক হতো তাহলে প্রিভিয়াস একটা ব্যালেন্স থাকতো লাস্ট ইয়ারেরটা এবছর ওপেনিং তাই না ওই ওপেনিং ব্যালেন্স দিয়ে লিখতাম তাহলে এখানে আমার নাই এই জন্য 0 লিখছি এটা প্লাস এটা তাহলে ক্লোজিং ব্যালেন্স এখানে সেম থাকলো ঠিক আছে